স্যার এটাই সেই চান্দা শামীম। ও মা গো স্যার, পিস্তল আমার স্যার, আমি আপনার কইতাছি স্যার, স্যার 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 আমি কইতাছি, আমি এই থানা যতগুলো হচ্ছে সবার উপকার করতেছি স্যার, সবাই ইনফরমেশন দিয়া লালা লাল বানাই দিচ্ছে স্যার। হ্যাঁ আমাদের কেউ চেনে নাই। স্যার আপনার নাম আমি একদম রাস্তার হে মাথার থেকে শুরু করা, শহরের ওই মাথা থেকে শুরু করা, গ্রামের ওই মাথার থেকে শুরু করা আপনি শুনছি যে আপনি টাইগার নাচবো। স্যার আমি করতেছি স্যার, আপনি শুনান না যাতে থাকে আমি সেই কাজটাই করে দিব স্যার, প্লিজ আমার বাইরে না স্যার। ও বাগো আবার কর না স্যার, স্যার কর না। তোর নাম চান্দা শামীম না? জি স্যার। তুই আমার নাম শুনছিস? জি স্যার। জি স্যার। তাহলে নিশ্চয়ই এটাও শুনছিস যে টাইগার নাজমুলের হাত থেকে আজ পর্যন্ত কোনো আসামি রেহাই পায় না। স্যার শুনছি স্যার। চল স্যার, স্যার প্লিজ স্যার আমার ইনকাউন্টার করেন না স্যার। আপনি যা যা ইনফরমেশন লাগে এই এলাকা কে মাদক বেচে কে মাদক বেচে না, কার কত টাকা আছে, কিভাবে টাকা ইনকাম করছে, আমি সব করে দেবো স্যার। তোর মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না। চল আমার সাথে। আপনারা আসুন। ম্যাডাম, ও ম্যাডাম আমার বাসার ঠিকানাটা উত্তর পশ্চিম পাড়া আমদুল্লাহ বাড়ির পিছনে আমার বাড়িটা। উত্তরছি আল্লাহ জীবনে যত ভাব করছি মাফ করে দিয়ে। চান্দা শামীম না? জি স্যার, আমি নিজেরা হিনে স্যার, ওই যে এই খেলায় যে স্যারেরা আসলো না, তার মধ্যে স্যার একজন স্যার আমার খুব কাছের মানুষ ছিল, সেই নিজেই এটার একটা পদক দিছে আর কি স্যার। তোর হাতে দুইটা অপশন, তোকে যদি কোর্টে চালান করি তাহলে যাবজ্জীবন জেল, আর যদি উপর মহলের পারমিশন পাই ডিরেক্ট এনকাউন্টার। ও মা গো, এবার বল কোনটা বেছে নিবি? স্যার থার্ড অপশন আছে না, থার্ড অপশনটা রাখেন স্যার। ওই থার্ড অপশন আপনি যা যা বলবেন আমি সেটাই করবো স্যার। আপনি তখন যেটা চাইবেন আমি সেটাই করবো। মনে করেন যে বড় বড় মাদক ব্যাপারই আছে, ওগুলো দিলে দেখবেন আমি সেটা পাবো। কোন জায়গায় থাকে ওরা সেটাও বলে দেবো। এইখানে কারা বড় বড় চান্দাবাজ আছে তারপর কথা বলবেন, আমি সেটা ব্যবস্থা করতে পারবো। কারা ওই যে মাটির দালালি করে, যারা জমির দালালি করে, 2 নম্বরই করে, তারপর কর আমি তারপর ঠিকানা হচ্ছে দেবো স্যার। আর যদি মেয়েলি ব্যাপারে কোনো কিছু লাগে স্যার, আমাদের 4-5টা মাইয়া আছে, ওরা ওই 2 নম্বরই করে স্যার। আপনি যদি চান স্যার সেটাও ব্যবস্থা করতে পারবো স্যার। কিন্তু স্যার আমার জানটার পিক্ষা দেন, আমি এখনো বিয়ে শাদী করি নাই স্যার। আমার অনেক দিনের স্বপ্ন স্যার, আমার একটা বাচ্চা হবে, তাদেরকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি স্যার। সেই স্বপ্নটা আমার ভাঙবে না, স্বপ্নটা পূরণ করে দেন স্যার, প্লিজ রিকোয়েস্ট স্যার। ঠিক আছে, তুই যদি আমার বিশ্বস্ততা রক্ষা করতে পারিস তাহলে তোর জন্য থার্ড অপশনটাই প্রযোজ্য থাকবে। হ্যাঁ অবশ্যই, কেন না স্যার। আরে চান্দা ভাগা আপনি কত লাগবে আমি সবই দিব স্যার, কোনো ব্যাপার না স্যার। কিন্তু শামীম। জি স্যার। তোর নাম আজকে থেকে চান্দা শামীম না। জি তাহলে? তোর নাম ওর টাইগার শামীম। স্যার কি বলেন, আপনি এসেছেন টাইগার নাজমুল, আমার নাম হচ্ছে চান্দা শামীম থেকে টাইগার শামীম বানিয়ে দিলেন স্যার। আপনি নামের আমি সেলুট জানাইলাম স্যার। আপনি নামের আমি কোন সময় মানে অপব্যবহার করবো না স্যার, কাজেই লাগাবো স্যার। এই এলাকার একটা পাপিও যেন বাদ না যায় তোর হাত থেকে। স্যার আপনি যখন বলছেন না স্যার, সব পাইয়া যাবেন স্যার, কোনো ব্যাপার না। তোর সাথে আমার 50-50 ডিল। কি বলেন স্যার? 50% কেন, 70% আপনি, 30% আমার স্যার। এই টাইগার নাজমুল কখনো আপ ডাউন ডিল করে না, যা করে 50-50। ঠিক আছে স্যার, আপনি যেভাবে আমাকে এত বড় একটা পাওয়ার দিলেন, সেই পাওয়ারে আমি অপব্যবহার করবো স্যার। সেলুট স্যার। এই বাড়ি তোর বাড়ি, নিজের মতো মনে করে আসবি, যাবি, যখন যা লাগে সব কিছু করবি, কিন্তু মাথায় একটা জিনিস রাখিস, কখনো মার্ডার করবি না। জি স্যার। সিগারেট খাবি? স্যার না স্যার, আমার আসলে বেড়া ছিল সিগারেটের, কিন্তু বেড়াটা আমি নিচে যাই এমনিটা মনে স্যার। আমার স্যার আপনি সিগারেটটা খান, আমি অবশ্য মোড়ারা খাই, ডারবি আর কি স্যার। তুই আর আমি পার্টনার, সবকিছু যা হবে সামনাসামনি হবে। কিন্তু স্যার আমি না যতটুকু আপনার ব্যাপারে শুনছি স্যার, ওইটা শোনার এটার মধ্যে কোনো পার্থক্য দিতেছে না স্যার। আপনি সচরাচর ধরেন যে এই পোশাকে যে পইরা আপনি যেভাবে চলাফেরা করেন, আমি যতটুকু শুনছি আপনি সিভিলে চলেন বেশিরভাগ। কেন স্যার আপনার প্রতি মানে আইনের প্রতি খুব একটা মনোযোগ দেন না, মানে আসামির প্রতি খুব একটা মনোযোগ দেন না, আপনি জানেন কিরকম লেবরা সেবরা স্যার, কারণ কি? শামীম, যে আইনকে মানে সে আইনের গোলামি করে, আর যে রাজত্ব করতে চায় সে আইন তৈরি করে।
ও তার মানে আপনি নিজস্ব একটা আইন তৈরি করবেন নাকি? চল। জি স্যার। স্যার স্যার ভাবি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে আমার ওই টাকা কটা দেন। ভাইজান, টাকাগুলো দেওয়ার লিগে অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে ব্যবস্থা করতে পারি নাই। এটা কেমন কথা কোন ভাবি? আজকে দেখেন টাকা কটার বয়স কত হয়েছে? আজকে কিন্তু 1.5 বছর হয়ে গেছে গা। তখন পর্যন্ত আপনি খালি করতেছেন সময় দেন সময় দেন। বুঝতেছি তো, কিন্তু বিশ্বাস করেন আমি কোনোভাবে টাকাটার ব্যবস্থা করতে পারতেছি না। আমার আর একটা সপ্তাহ সময় দেন, একটা সপ্তাহের মধ্যে আমি টাকাটা ব্যবস্থা করে দিয়ে দিব। আপনি বিধবা বইলে কিন্তু এতদিন আমি সহ্য করে আইছি, কিন্তু ভাবি এখন কিন্তু আর সম্ভব না। এমন করে কইেন না ভাই, আপনি আমার টাকাগুলা দিছেন, আমার উপকার করছেন, আমি সময় মতো দিতে পারি নাই, এইটার জন্য আমি আসলে আপনার সামনে যাইতে শরম পাই। কি করুম কন? বিশ্বাস করেন এইবার একটা সপ্তাহ সময় দেন, একটা সপ্তাহের মধ্যে আমি টাকাগুলা দিয়ে দিব। দেখেন ভাবি, চেহারাটা তো মাশাআল্লাহ আপেলের মতো বানাইছে, তা আপনার আবার টাকার অভাব হয় কেমনে? শুনেন, আপনি টাকা পয়সা দিতে হইব না, আপনি আমার একটু সময় দেন, টাকা মাফ করে দিন। কি কইলেন আপনি? আপনি কি কথাটা কইলেন? আপনি আমার দিকে কোন নজরে তাকাইছেন? আপনি আমার কাছে টাকা নেবেন, টাকা নিবেন, আপনি কি আর কোন নজরে আমার দিকে তাকাইলেন? আর একটা বার যদি ওই চোখে আমার দিকে কোন নজরে তাকান না, ওই চোখ ধরে কিন্তু গুলিয়ে ফেলামু। দেখেন ভাবি, আপনি 7 দিনের টাইম নিছেন, 7 দিন পরে যদি আমার টাকাগুলো না দেন না, তাহলে আপনার ইজ্জত নিয়ে টানাটানি লাগবে। এই জানোরে বাচ্চা, তুই এতে যাবি, তা না হলে কিন্তু তোর চোখ ধরে উড়িয়ে ফেলামু। আল্লাহ, এতগুলা টাকা আমি আর কই পাবো? রিটার্ন ভাই যেমন ভালো তেমন খারাপ, ও যদি আমার কোনো সর্বনাশ করে ফেলায়। স্যার, হঠাৎ করে আপনি, তাও আবার ড্রেস ছাড়া, ব্যাপার কি স্যার? আজকে আসার পিছনে একটা কারণ আছে। আপনি লিগ নাকি বন্ধ করে দিয়েছেন? আরে স্যার, লিগ বন্ধ করুন না কি করুন, আমার যা জমি ছিল সে জমি কাটা শেষ। এখন যদি জমি কাটুন লাগে, মাইনসের জমি কাটুন লাগবে, আর মাইনসের জমি কাটলে তো স্যার এই জমি জমা ভাঙ্গা যায়, পার ভাঙ্গা যায়, মাইনসের রাগারাগি করে, চিল্লা চিল্লি করে স্যার। ফেরদৌস ভাই শোনেন, টাইগার নাজমুল আপনার সাথে থাকলে কে চিল্লা চিল্লি করলো, কে এসে সামনে দাঁড়াইলো, চিল্লা চিল্লি করবো, জিপটা টাইনা ছিঁড়া ফেলবো না, আপনি আপনার কাজ চালাই যাবেন। এটা ঠিক আছে স্যার, আপনি তো টাইগার নাজমুল, আপনার কথা শুনে স্যার বাঘে মুইসে এক ঘাটে জল খাই স্যার। আপনি যদি আমার খালি শেল্টার দেন স্যার, আমি কোনো ভয় পাবো না স্যার, আমি নির্বিঘ্নে কাজ চালাই যাইতে পারি স্যার। করেন, মন মতো করেন, মন খুলে করেন। কার জমি ভাঙলো না ভাঙলো সেটা দেখার দরকার আপনার ছিল না, নাই। তবে একটা কথা, ব্যাপারটা হচ্ছে আমাদের তো কন্ট্যাক্ট ছিল আপনি প্রতি মাসে আমাকে 1 লাখ করে আমার অ্যাকাউন্টে পাঠাইতেন, তবে এবার ডিলটা আর একটু বাড়ানো উচিত। স্যার দেখেন, এই 1 লাখ আমার জন্য অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে স্যার, আপনি যখন কইতেছেন আর কিছু বাড়াই দিমুনি স্যার, কিন্তু স্যার সব দিক কিন্তু আমরা ট্যাকেল দিতে হইব স্যার। না দেখেন, আপনি 1 লাখও না, আপনি 1,80,000 টাকা দিবেন প্রতি মাসে, 1,80,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, বাকিটা আমি দেখবো। আর যদি কেউ আপনার সামনে এসে বাধা দেয়, আপনার এই বেকুর কূপ দিয়া এখানে বালি চাপা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে থাকলে আমার কোনো ভয় নাই। তাই স্যার, ওই যে আপনার পুলিশ কনস্টেবল গো, ওকে একটু সজাগ থাকতে বললেন স্যার। সেই চিন্তা আপনার করা লাগবে না, কনস্টেবল না, স্বয়ং আজরাইলও যদি আসে আপনার বালি কাটা বন্ধ করতে পারবে। গুড ডিল। গুড ডিল স্যার। গুড ডে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক স্যার। চালায় যান। ওকে স্যার। এইবার আমার ঠেকায় কি স্যার, আমার সাথে আছে, আমি সব মাটি গাইতে সাবার কইরা ফেলাবো। ওই টাকা তো গত 2 সপ্তাহ ধরে আটকে রাখছে টাকা। ওই চান্দা দেন, টাকা দেন। টাকার নাজমুলের টাকাটা দিয়ে দেন। 2 সপ্তাহ ধরে আপনারা খালি গুজাইতেছেন, স্যারে কিন্তু বিলে গেলে কিন্তু খবর আছে আপনাকে। প্রত্যেক মাসে ঠিক কত টাকা দেবেন ভাই? হয় কত দিন চলেন, ওই সাথে কিন্তু দোকানে চল। কি দাদা খবর কি? ওই যে ওর কাছে চান্দাটা দিয়ে দেন,
নাজমুল স্যার আরে দাঁড়াইতে হবো কি লিগা? আপনি কি আমার ভুল লাগেন? আপনি ঠাকুর ঠুকুর আওয়াজ শুরু করছেন। রান তাড়াতাড়ি। চলো দিয়ে ওই কাকা কো কাকা এদিকে উঠো এদিকে। ভালো না বেশি। কি ভালো না? ব্যবসা তো বেশি ভালো না। তো ব্যবসা ভালো না এটা তো আমার স্যারে বুঝবো না। স্যারে বুঝবো আপনারা যে তেলের মধ্যে ভেজাল করে আপনারা যে পাবলিকে তেল দেন এই যে ইয়া দেন এটা কি স্যারে কোনোদিন আগে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করে না? আপনার তলে তলে ঠিকই টেম্পো চালাই দেবেন আর আমরা চাইলে করবেন নাই। এই যে আমি দিলাম। আচ্ছা ঠিক আছে এবার পারলাম না। আচ্ছা ঠিক আছে 2 সপ্তাহ পরে আমন আবার না করবে না। আচ্ছা এটা ওই সব মিলে রাখ ও বাজারের মতো চল ভাই ওইটা ওইটা 2 মাস ধরে টাকা দেন না। দিতে যা আচ্ছা দিব না কি কয় কি কয় ভাই নাই নাই না। তোগো সরষের তেল বেচান আমি ছুড়ামো নাজমুল স্যারের কম কয়দিন ধরে দোকানদারি করতে আমি দেখতে এলাম কত দোকানদারি হোমন্দির পালারা চল কত আছে রে ভাই 5000 5,000 কে 5000 এর টোটাল আমি করে দিতে। না 5,000 তোর 1 লাখ জমা দিছ ব্যাংকে স্যারের অ্যাকাউন্টে আর বাকি কত হয়েছিল সেটা আমি কিন্তু ভালো করে জানি দেখি আমি কিন্তু অনেক কষ্ট করে জায়গাটা দখল করছি আর এই জায়গা দখল করা মানে হচ্ছে স্যারে আমার একটা জিনিস ধরাই দিচ্ছে সাউন্ড প্রক্রিয়া বুঝছো খালি 450 টাকা তো কিছু খরচ করবো কোনো প্রুফ থাকবে না আমি কি চাস যে আমি এই 450 টাকা তো কিছু খরচা করি ভাই ভাই পকেটের ভিতরে কোনায় কইরা ছিল ভাই 1000 টাকা তুমি দেই এই ভাই 1000। আমি তো জানি কার থেকে কয় টাকা নিচ্ছ আর কত টাকা তোর কাছে আছে সব আমি পাই জানি তুই আমার থেকে পুরা 500 টাকা খাওয়া কিচ্ছু করবি না ভাই 500 টাকা একটা পেন্সিল কিনতেলাম। আচ্ছা দেখছ ওইটা যে তুই খাইছ এটা আমিও বুঝ জ্বালাইছি আমি খালি ইঙ্গিত দিছি একটা টোপ ফালাইছি আর তুই শর্ট করে বললে আচ্ছা তোকে ভালো হয়েছে দে এটা দে ভাই একটা কথা কই কি কথা ভাই আপনি যে এই যে দোকান দিয়া চান্দা মান্দা তোলেন আমরা যে আপনার সাথে থাকি যদি ভাই পুলিশে ধরে বলদাই কয় কি আরে বলত থানায় তো চলে আমার পাওয়ারে এইখানে যতগুলা লোক আছে যে থানার মধ্যে যতগুলো অফিসার আছে সবগুলো তো আমারই চিনে ভালো করে আমারই সম্মান দেয় আমারই ইজ্জত দেয় আমি কি জাতা নিরে এই যে পিস্তলটা দিছি এটা কার স্যারে স্যার আমার দিছে না অত বুঝে লইতে বলছে থানা কার পাওয়ারে চলে আমি রাস্তাটা একটা যাবো থানায় দেখবো আমি দুই দিদি দুইটা ফুটাবো আওয়াজ দিব কিন্তু কেউ কিছু করবো না অত বুঝে লইতে থানার পাওয়ারে আমি চলি থানায় আমার পাওয়ারে চলে থানার অনেক লোক আমার কথা উঠে বহায় কিন্তু বুঝে লইছে আর কিছু কবি ভাই আপনার যে বস তার হাতে যদি ভাই আমার একটাবারে যদি দেখা করা যেতেন ভাই জাস্ট একটাবার আমি দেখুন খালি হাতটা ধরে ঢুকবো ওই যে পায়ের মধ্যে একটা গুলি খেতে রাজি আছো ভাই আমি আপনার লোক না ভাই আমার উনি কিচ্ছু করুন আমার খুব শখ ভাই আপনি যারা একটাবার দেখুন ভাই প্লিজ ভাই আমার ভাই নিয়ে চলেন ভাই এই বেটার লোকে যখন আমার পরিচয় হয় আন্ডারগ্রাউন্ডে নিয়ে যখন আমার মাথার মধ্যে ইঁদুর ঢুকেছিল না আমি অর্ধেক শেষ হয়ে গেছিলাম এমনি সামনে কিন্তু তার আমি বসা নি নাই তুই যদি ওই জায়গায় যাইতে হয় তাহলে এই জায়গায় ঠকাইবো হয়তো একটা বেশি বাড়িয়ে দিতে জায়গা এটা দিয়েছ ভাই আপনি আমার বিশ্বাস করতে পারেন আমি আপনার জন্য সব কিছু করতে পারি যাবি আনতে যাবি একটা থুতমা ভাঙ গেলাম হ্যাঁ নাক কিপো মানে অনেক সুযোগ করে দিয়ে সারা লেগে লেহাজি করে দিয়ে লেন দুধ লাগায়া পরে হ্যাঁ চামচামি করবো 2-4টা মাইয়া খাওয়া দিব বা সাত সারে অত পেটটা দিব গা ওই সুযোগ তো করে দিব না সারে তো একটু হালকা পাতা লুচ্ছা আছে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার একটা কথা না বললেই নয় আমাদের থানায় যে নতুন এসআই আসছে উনি তো আমাদের উপর জুলুম অত্যাচার চালাইতেছে তো আপনারা তো আমাদের সমাজের বড় মানুষ আপনাদের তো কথাটা না বললেই নয়। হ্যাঁ ঠিকই আছে তুমি যে কথা বলছো না এইরকম আরো অনেকেই আমার কাছে বলছে এই ওনার নামে এইটা নিয়ে আসলে একটু দেখার ব্যাপার। আপনি হচ্ছেন আমাদের এই সমাজের মুরব্বী আপনি কিন্তু এই বিষয়টা অবশ্যই চাচা দেখবেন। হ্যাঁ ঠিক আছে অবশ্যই দেখবো তোমার সাথে আমি সন্ধ্যার দিকে কথা বললাম নি আচ্ছা তুমি এখন যাও। হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা।
আরে আপনি কে? আমি কে সেটা তো আপনার জানার দরকার নাই। আপনার জানার দরকার আমি এখানে কেন আসছি। আরে আপনাকে আমি জানি না, চিনি না, আপনি কিসের জন্য এসেছেন আমার কাছে? আপনার কাছে চাঁদা নিতে এসেছি। চান্দা? কিসের চান্দা? চাচা এত সুন্দর একটা বাড়ি বানাইছে, আমগর জানাইলেন না, আমগর চান্দা দেওয়া লাগবো না? না না না, আমি চান্দা সুন্দা দিতে পারবো না, আপনি বের হয়ে যান তো। দাঁড়ান চাচা, বের হয়ে তো যাবো, তার আগে চান্দা নিয়ে বের হবো। ও আপনি যাবেন না? দাঁড়ান, আমি থানায় এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যাঁ? হ্যালো, হ্যাঁ স্যার, স্যার একটু কাইন্ডলি স্যার একটু আপনি আমার বাসায় আসুন স্যার। এই যে কই থেকে জানি একটা লোক আমার বাসার ভিতরে ঢুকে বসে রয়েছে, আমার কাছে চান্দা চাইতেছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, আসুন স্যার, আসুন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। দাঁড়ান, আপনি আপনার মজা আমি দেখাচ্ছি। রবিন সাহেব, স্যার যে কাজগুলো করছে আমার একদমই ভালো লাগছে না, আমার খুব ভয় লাগছে। ওনার সাথে ডিউটি করার মতো কোনো মন মানসিকতাই আমার আর নেই। আহা, বাদ দাও না, এখানে তো আমাদের কিছু করার নাই। আমরা যেহেতু হুকুমের গোলাম, আমাদের তো দায়িত্ব পালন করতেই হবে। আমাদেরকে যা নির্দেশ দেন আমাদের সেটাই করতে হবে। আর তুমি তো স্যারকে পছন্দ করো, তোমার তো ভালো লাগারই কথা। হ্যাঁ, আমি ওনাকে পছন্দ করি সেটা ব্যক্তিগতভাবে, বাট উনি যে কার্যকলাপগুলো করছে সেগুলো আমার একদমই পছন্দ না। আচ্ছা নীলা, তোমার সাথে যেহেতু স্যারের ভালো সম্পর্ক, স্যারকে একটু বলে আমাকে কয়েকটা দিনের ছুটি ম্যানেজ করে দাও না। আমার না ছুটিটা খুবই দরকার। আরে আপনি এসব কি বলছেন? আমি ওনাকে কিভাবে বলবো? ওনাকে আমি পছন্দ করলেও আপনারা যেটা ভাবছেন আসলে সেরকম কিছুই না। আমি বলতে পারবো না, উনি মোটেও আমার কথা অ্যাকসেপ্ট করবে না। আর তার চাইতে বড় কথা, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, উনি তো ঠিকঠাক মতো থানায় যাচ্ছেন না, উনি ওনার বাসাটাকে থানা বানিয়ে ফেলেছে। আরে স্যারে তো আমার কোনো কথাই শুনে না। আমি এতদিন ধরে বলতেছি স্যার আমার কয়েকটা দিন ছুটি দেন, স্যারের কোনো ইয়া নাই। আমি কিছু বলতে পারবো না। রবিন, স্যার, এটা একটু আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। জি স্যার। তোমরা একটা কাজ করো, থানায় যাবা। এখন থানায় গিয়ে আজকে যত রিপোর্ট আছে সব জমা দিবা, আর আগামীকালের যে ডিউটি সবকিছু নিয়ে আমার বাসায় চলে আসবে। যাও। হ্যাঁ জি স্যার। ওকে, আর তুমি ডিউটি শেষ করে বাসায় চলে যাও। চলো। আমি ভয় পাইছি বাবা, স্যারকে ফোন দিচ্ছে। আমি অনেক ভয় পাইছি চাচা। ইন্দুর গর্তা আছে, আমার ইন্দুর গর্তাটা দেখাই দেন, আমি অনেক পলাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কল করেছেন? জি স্যার, দেখেন না স্যার, এই লোকটাকে আমি চিনি না, জানি না, হুট করে আমার রুমের ভিতরে বসে আবার আমার কাছে বলছে যে চান্দা দেন। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আপনি একে গ্রেপ্তার না করে স্যার আপনি ছেড়ে দিলেন স্যার। চাচা, আপনি তো মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী। চলুন বসি, তারপর বাকি কথা বলি। এটা তো আপনারই বাড়ি না? জি স্যার। বেশ পয়সা খরচ করেছেন এখানে। হ্যাঁ স্যার, অনেক টাকা খরচ করেছেন। আপনার প্রশ্ন ছিল আমি ওই লোকটাকে অ্যারেস্ট করিনি কেন, এটাই তো আপনার মনে প্রশ্ন, রাইট? জি স্যার। আচ্ছা দেখুন আঙ্কেল, খুব খারাপ মানুষ, ভিলেন। এই যে পিস্তল নিয়ে ঘুরছে, আমি তাকে ধরলাম, তাই আমি তাকে অ্যারেস্ট করলাম, তাকে থানায় দিলাম। পরের দিন সে কোর্টে গেল, তারপরের দিন সে জামিন হয়ে আবার ফিরে আসলো, আপনার সাথে আবার দেখা। এবার আপনি আমাকে কল করার সুযোগটা পর্যন্ত পেলেন। তার হাতে যে পিস্তলটা আছে সেখান থেকে একটা বলে আপনার মগজে ঢুকে গেল, আপনি শেষ, ডেড। তো আমার এই পুলিশের বাইরেও একটা দায়িত্ব আছে, মানুষকে সেফটি দেওয়া। আপনি কিন্তু চাইলেই পারতেন ওকে যা চেয়েছিল এটা দিয়ে বিদায় করে দিতে, ঝামেলা না করাই ভালো। আপনার তো টাকার অভাব নেই, যেহেতু আপনি করেননি সেটা আপনারই ভুল হয়েছে। আপনি তো নিশ্চয়ই চাইবেন না যে পৃথিবী থেকে সরে যেতে, রাইট? আমার মনে হয় আপনি বিষয়টাকে
সাধারণভাবে দেখলেই হতো। আমি না আসলে হয়তো আপনাকে মেরেও ফেলতো ভাই। হ্যাঁ স্যার। আঙ্কেল সবসময় মনে রাখবেন, এই যেটা দেখছেন খুব খারাপ জিনিস। এটা যদি আপনার কাছেও থাকে একটু মাথা গরম হয়ে যায়, শরীরটা অটোমেটিক কেমন যেন গরম থাকে, মনটাই চায় শুধু কাউকে শুকে দিতে। এগুলো যাদের কাছে থাকবে এর থেকে একটু সাবধানে থাকবেন। কয়েকটা টাকারই তো ব্যাপার, এগুলো নিয়ে লাইফটাকে বিপদে ফেলার কোনো মানেই হয় না, রাইট? এটা ভর্তি কি আঙ্কেল? ব্যাংকে টাকা নিয়ে আচ্ছা, এটার মধ্যে না দেখি একটু। আপনি একাই থাকেন না এবার? দেখুন এতগুলো টাকা রেখেও আপনি ছেলেটাকে কেন বসিয়ে রেখেছেন? খারাপ মানুষ, যদি ঠুকে দিত আপনি তো আমাকে কল করার সুযোগও পেতেন না। কি যে করেন আপনার আঙ্কেল, মুরব্বী মানুষ, আপনার বুদ্ধি আরো স্ট্রং হওয়া উচিত। আমি এখান থেকে 2 লক্ষ টাকা নিলাম, অনেকজন থাকে তো ভাগাভাগি করতে হয়, আমার মধ্যে ছেড়ে দেবো, বাকিটা ম্যানেজ করে নেবো। থাকে রাখি, ভবিষ্যতে কিছু করলে এটা ভেবে চিন্তে করবে। জানের উপর দিয়ে না গিয়ে মালের উপর দিয়ে যাক, সমস্যা নাই, বেঁচে থেকে বাবার বয়সে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। উফ, হ্যালো মামুনি, আচ্ছা স্যারে কি বুড়ারে ভাঙাইতে পারবো? যে ফাপড়বাজ, উপরে নেটওয়ার্ক আছে নাকি? না, স্যারে যে চালাক, সাইজ করে লাগবো মনে হয়। স্যার ভাঙাইতে পারছেন? শামীম, টাকাটা নাও, এটা আমার অ্যাকাউন্টে জমা করে দিবা। তার মানে স্যার আমার মনে মনে যেটা ধারণা ছিল স্যার, এটা সেই কাজটা করে লাগছে। শামীম, তুমি এখনো চান্দা শামীম রয়ে গেছে, তুমি টাইগার হতে পারো না এখনো। না স্যার, চেষ্টা করতেছি স্যার, মানে হুট করে তার সব কিছু সম্ভব না। মানে আমিও চান্দা শামীম হয়েছি, তাও তো মনে করেন 1-2 দিনে না, সময় লাগছে না স্যার। অতএব আমার টাইগার হইতে তো একটু সময় লাগবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবা, আমার যাতে আর দ্বিতীয়বার এখানে না আসতে হয়। এই ধরনের ঝামেলা ভাই তোমরাই সামাল দিয়ে নিবা, আমাকে কেন ফেস করো? আমার অনেক কাজ থাকে ভাই। সরি স্যার, বুঝতে পারছি স্যার, আপনি দুনিয়ার কাজ ফালায় তারপর আইতে হয়। পরবর্তীতে স্যার আপনার আর আসার দরকার নেই, বেশি বাড়াবাড়ি করবো। স্যার 3 রাউন্ড দিচ্ছেন না, 1 রাউন্ড খোঁজ পেলাম। শামীম, তুমি যেহেতু এখানে আমাকে আনিয়েছো, তোমার শাস্তিটা হচ্ছে তুমি এখান থেকে 1 টাকাও পাবা না। রাতে বাসায় এসে কথা হবে, ওকে? জি স্যার। কি করবো, এতগুলাটা অ্যাকাউন্টে রাখবো নাকি এখান থেকে চুরি করে এলাম? না না, ধরে খেয়ে দেবো, থাক। ইমানদার মানুষ, বেইমানি করা যাবে না। লিটন ভাই, আপনি আমার ঘরে, আপনি এই জায়গায় কেন আইছেন? কেন আইসি বুঝোস না? তোর রূপ যৌবনের উপরে আমার নজর গেছে। লিটন ভাই, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার ইজ্জত নষ্ট করেন না, আপনি জায়গা থেকে চলে যান। শোন, আর একদিন তোর কাছে টাকা চাইতে আইছিলাম, তুই সিল্লিয়া হারা পারা মানুষেরে জানাইয়া আমার এই মুখটা দেখানের। লিটন ভাই, আমি যা কিছু করছি সব ভুল করছি, এলাকার মানুষ জানতে পারলে আমার মান সম্মান কিছু থাকবো না। ভুল তুই করছস, কিন্তু আমি লিটন তো ভুল করবার পারি না। আজকে আমি আপেল খাইয়েই যাবো।
কে এত বড় সাহস? তুই আমার সর মারছস ফকিনীর বাচ্চা, তুই তোকে কুস্তি মারিয়া। এখানে কি করলাম? বালির চাপা দিয়া ওনার মেরে ফেলাইলাম। আমি কি করবো? মানে স্বামীর ভাই কাম তো একটা করে ফেলাইছি। ওই বিধবা মহিলারে বালির চাপাতে মেরে ফেলাইছি। কি করবো? আমি তোর সব ব্যবস্থা করে দিতেছি, আর সাথে 5 লাখ টাকা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। লোকটা কি কাজ করলো? আমি আচ্ছা হ্যাঁ আইসেন, কি বলেন 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 আপনি কাহিনী শুনি। ভাই বুঝি কইলাম মোবাইলে মার্ডার করে ফেলাইছি, এখন কি করুন যায় এটা করেন। আরে মার্ডারটা তো আপনি যেভাবে করছেন, এটা তো মামুর বাড়ি কলা না, গাছে আছে, আপনি পায়রা খাইলেন ঠাস করে সমাধান হয়ে গেল, ওইরকম কিছু না, ঠিক না? এটা তো মার্ডার। এতদিন ধরে মাস্তানি করি, চান্দাবাজি করি, কোনোদিন একটা পোলার ছোট্ট নামাই নাই। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আমার লগে থাকো, ওর আমি একটা ধমকিও দেন আজ পর্যন্ত, আর আপনি কি করছেন? মার্ডার করে ফেলছেন। বিশ্বাস করেন, আমার দয়া করে স্বামী ভাই। মিয়া আপনাকে একটা স্বভাব কি, কিছু আর আগে পাও ধরে বসেন। হ্যাঁ আপনি বোঝার চেষ্টা করেন, আপনি যে কাজটা করছেন এটা আমি স্যারের কাছে যাইতে পারবো না, ঝামেলা আছে, অনেক টাকা পয়সা নাম আমার মাথায় কাজ করতেছেন, কি করবো? আমি বাঁচতে চাই স্বামী ভাই, টাকা পয়সা লাগে আমি দিব। আরে ভাই টাকা পয়সা দিয়ে অনেক কাজ হয় না, এটা তো মনে কর যে মামুর বাড়ি কলা না, কইলেন আর পারে আমি খাওয়াই দিলাম আপনাকে। হ্যাঁ একটু ধৈর্য ধরতে হয়, মাথা তো কাজ করাইতে হবে আমার, কারণ স্যারের যে মেজাজ, যদি ধরেন যে আমি দিয়ে কইলাম স্যার তুমি মার্ডার করছে, বাস কোনো কথা নাই, ওনার হাতে ছাটা একটা বিচার হান্দাই দিল আপনি, তাহলে আপনি এনে খাইতে। আপনি আবার ছোট ভাই মতো দেখেন না, আমি বাঁচবার চাই, আমার একটু দয়া করে। বাইরে আমি তো বুঝতেছি আপনার ব্যাপারটা, এখন স্যারের যে কমো স্যার কেমনি কমো, কিভাবে কমো বুঝাই তো পারতাছি না, আর এটা তো মনে করেন যে মার্ডার। আচ্ছা আপনি মনে করেন যে যদি স্যারে লাইনে পড়ে, টাকা পয়সা কি অবস্থা আছে? তো দিতে পারবো কিছু কিছু, এটা কি 2-5 হাজার টাকা খালাস করতে চান নাকি? হ্যাঁ 2-5 হাজার হবে না, তাহলে আপনি ওদের দিকে যান। স্বামী ভাই যা চাইবেন আমি তাই দিব, কিন্তু আমি জীবনটা বাঁচাইতেছি। আচ্ছা আপনার চরিত্র এত খারাপ কেন মিয়া? মাইয়া মানুষ দেখলে নিজেকে কন্ট্রোল রাখতে পারেন না মিয়া, ফালতু কথা। আসেন মিয়া দেখি কি করা যায়। এবার তুই কি যাও স্যারের লাগে মারার ব্যাপারে দাও করবি, আমার পথটা তুই নিবি। এত মোবাইলটা বাড়ি দিয়া এত মোবাইল ব্যাগ যাও না, জানতে যা করে যা, কেন তারা তুই এনে খারাপ দেখ কেউ আহে কিনা, আইলে একটা শীষ দিবি, পাঁচ তো নাকি ওটা বুঝলে গেছিস। চল নীলা, আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, বলো তো মানুষের জীবনে সব থেকে মূল্যবান জিনিস কোনটি? সময়। ভুল, তুমি আবার ভুল উত্তর দিলে। মানুষের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে টাকা। কিভাবে? ধরো তোমার কাছে কয়েক কোটি টাকা আছে, তুমি চাইলে সবকিছু কিনে নিতে পারো। লাইক তুমি ধরো যে তুমি সময়ের অভাবে তুমি ফেল করেছো, তোমার বিমান হচ্ছে 8:35, তুমি মিস করেছো, বিমান চলে গেছে, এখন তোমাকে 9টার মধ্যেই ফ্লাই করতে হবে। তোমার কাছে যদি টাকা থাকে তুমি ব্যক্তিগত বিমান কিনে নিয়েও চলে যেতে পারো। সো লাইফে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। জি স্যার, আপনি যা বলছেন সবই ঠিক আছে। তুমি আমাকে বলো যে তুমি আমাকে কোন টাইমটা দিচ্ছ, অফিস টাইম নাকি ব্যক্তিগত সময়? ব্যক্তিগত। তাহলে তুমি করে কেন বলছো? আসলে তুমি এমন একটা সময় তৈরি করেছো যে কখন অফিসের ডিউটি করছি আর কখন পার্সোনালি কথা বলছি সেটা বুঝতেই পারিনি। আসলে আমিও না ওই এত কিছুর চাপে, অফিস এত প্রেশার, ভুলে গিয়েছিলাম। আসেন আসেন,
স্যার আচ্ছা ওদেরকে ভিতরে পাঠিয়ে দাও যাও। আপনারা ভেতরে যান। জি আসেন আসেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা স্বামী? বসো। বসুন বসুন। একটা কারে নিয়ে এসছো, আর তোমার মুখ এরকম শুকনা কেন? না স্যার, একটা ঘটনা নিয়ে এসেছিলাম স্যার। ঘটনা? আবার কি ঘটনা ঘটাইছো? স্যার লিটন ভাই খুবই ভালো মানুষ। বলছে কি স্যার, ওই এক বিধবা মহিলারে কিছু টাকা ধার দিছিল, তো সেই মহিলা ওনারা অনেক দিন ধরে ঘুরাইতেছে। এখন যেহেতু টাকা দিচ্ছে না, ওনারা আবার একটু চরিত্রের মধ্যে ঝামেলা আছে, তো তাই আজকে আবার ওই যে মানে মহিলার কাছে গেছিল টাকা দেয় নাই বললাম, ওই খেয়েও দিতে গিয়ে আমি এটা হয়েছে। এই কারণে মানে একটু ঝামেলা করে রাখছে, সেই কারণে হাসছিলাম আর কি। স্যার আপনি যদি একটু পারেন একটু সমাধানটা করে দিতে। হোয়াট ইজ দিস মার্ডার? লোক ভালো, টাকা পয়সার অভাব নেই স্যার। স্বামী এটা তো বিগ কেস। লাশ কোথায় রাখছো? লাশ ওই বস্তার মধ্যে না, ঘরের ভিতরে বস্তার ভিতরে বন্ধ রাখছে। মাই গড, ভেরি ক্রিটিক্যাল কেস। তুমি বুঝতে পারছো এই লাশ দুর্গন্ধ ছড়াবে, আর পালানোর সময় কেউ দেখছে? কেউ দেখছে? না না, কেউ দেখে নাই। তো অনেক ঝামেলার। আমি যাই করো সব ঝামেলা মেটানো যায়, কিন্তু এই মার্ডার কেস এগুলো তো ভাই একসময় ক্লাস হয়ে যায়। স্যার সেটাও তো টেনশনে পড়ে আছে স্যার, ওটা মনে হয় রাত্রে মানে চাপা দিয়ে দিব। এখন স্যার আপনি কি করবেন একটু দেখেন স্যার, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই স্যার। করার মধ্যে এখন কি আছে? এটা তো 20-25 লাখ টাকার উপরে লাগবে। এই তো দেখছেন, আমি কইছিলাম না এরকম একটা ঝামেলা হইব। আর মার্ডার তো বুঝেন না, এটা 2-4-500 টাকার মামলা না, 2-4-5 হাজার টাকার মামলা না। এটা মনে করেন স্যারে যেটা কইছে ওটা তো হইব না, তাও সুন্দর। দেখেন কি করতে পারেন। আমি তোমাকে বলি, ব্যাপারটা হচ্ছে কি, তোমার পরিচিত লোক, তুমি যে কেসটা নিয়ে ওনাকে নিয়ে আসছো আমার কাছে, আমি চাইলে কিন্তু এখনই ওনাকে এনকাউন্টার করে দিতে পারি। দেখছেন আপনিও প্যাকেট হয়ে যান না। এখন যেহেতু আপনি আমার পরিচিত, আর স্যারও যেহেতু বলছে দেখেন না কিছু করতে পারেন কি না, সময় কম। হ্যাঁ মাসের ভাগা পাইছেন নাকি? স্যারে একটা বাজেট দিছে, ওই বাজেটের মধ্যে রাখেন 25 লাখ টাকা, পারলে দিবেন, না পারলে নাই করে দেন। স্যারে খেয়াল লাগবে আপনাকে। কত আছেন ভাই করেন না, ওটা কি পকেটের ভিতরে রাখবেন নাকি? দে স্যার আপাতত এটা রাখেন, বাকিটা সন্ধ্যার পরে বলি। কারণ স্যার এটার সমাধান আপনি করে দেন স্যার। স্বামী আমি তো বাকিতে কোনো কাজ করি না, তোমার লোক টাকা কি আবার উঠাইতে পারবা? 100% পাবো। ওনার বাড়িঘর সব চিনি স্যার, যদি উনি উল্টা সিধা কিছু করে স্যার, আমার তো ছবি আছে, খেয়াল আমি শেষ। ঠিক আছে, আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি এই ইনস্ট্রাকশনের বাইরে কিন্তু এক পাও এদিক সেদিক দেওয়া চলবে না। জি স্যার বলুন। সন্ধ্যার পরে টাকাটা পরিশোধ করার পর এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাবেন, আর স্বামীর সাথে যোগাযোগ করবেন। স্বামী আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কোথায় থাকতে হবে, কিভাবে চলতে হবে, বাকিটা আমি দেখছি। ব্যাপারটা বুঝছেন তো? সন্ধ্যার মধ্যে আপনি টাকার ব্যবস্থা করেন, তারপর দিয়া আপনি চম্পট। আচ্ছা ঠিক আছে স্যার আমি টাকা নিয়ে আমি আসতেছি স্যার, চলেন। কিন্তু কোনো করে দেবো, এই দা একদম ভুল করে দেবো কিন্তু। পিস্তল? I'm sorry, I'm really sorry. আমি বুঝতে পারিনি। আমাকে দিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি পুলিশ অফিসার, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। থ্যাঙ্কস গড, আপনি পুলিশ? অ্যাকচুয়ালি আমার একটা আসামি পালাচ্ছিল, আমি দৌড়ে আনফরচুনেটলি আপনার সাথে ধাক্কা লেগে যায়। আপনার কোথাও লাগেনি তো? না, ইটস ওকে। ইউ আর সো কিউট অ্যান্ড বিউটিফুল। এক্সকিউজ মি? ব্যাপারটা হচ্ছে লাইক আপনি এতটাই সুন্দরী যে যে কথাটা মনে বলার কথা ছিল সেটা মুখ ফসকে বেরিয়ে হয়ে গেল। আপনিও কিন্তু অনেক স্মার্ট, সুন্দর। আমাদের বাংলাদেশ পুলিশে যে এত সুন্দর সুন্দর পুলিশ জব করে আমার কিন্তু জানা ছিল না। এক্সকিউজ মি, আমাদের পুলিশ মানে এই দেশটাও যেমন আমাদের, আর পুলিশ সবাই আমাদের, মানে আমাদেরই তো। সবকিছুই আমাদের। আপনি সবাইকে খুব আপন করে ভাবেন তাই না? ইয়েস।
আপনি অনেক সুন্দরী এবং অনেক ভালো একজন মানুষ, একদম ঠিক আমার মনের মতো। লাইক অন্য কারোর সাথে এই ধাক্কাটা লাগলে হয়তো রিয়্যাক্ট করতো, আপনি রিয়্যাক্ট করেননি। পুরোই বাঙালি মেয়ে, এরকম মানুষই আমার খুব পছন্দ। আমার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, যদিও অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের পরিচয়, বাট এইটুকু সময় মনে হচ্ছে অনেক পরিচিত আমরা। সেম টু ইউ। আচ্ছা, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা হবে? ফোন নাম্বার পার্সোনাল ইস্যু। আপনি তো পুলিশ, কোনো সমস্যা নেই, নিন। হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। তাহলে আমি এবার আসি। শিওর। নাইস টু মিট ইউ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নাজমুল বলছিলাম, পুলিশ। আজকে আমাদের রাস্তায় দেখা হয়েছিল, অ্যাক্সিডেন্ট, চিনতে পেরেছেন? ও আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি, বলুন। থ্যাংক ইউ চিনতে পারার জন্য। সব মিলিয়ে কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাকে ফোন দিয়েছি, লাইক অনেক আগে থেকে দিতে চাচ্ছিলাম। আচ্ছা তাই নাকি? মনটার মধ্যে অনেক ছটফট করছিল, খুব ইচ্ছে করছিল আপনাকে কল করি। অনেকবার ফোনটা হাতে নিয়েছি, ইচ্ছে করছে ফোনটা দিয়ে আবার কেটে দিচ্ছি, কেমন যেন একটা নার্ভাসনেস কাজ করছে। আমিও ভাবছিলাম আপনাকে কল করব, কিন্তু আনফরচুনেটলি আপনার নাম্বারটা তো আমার নেওয়া হয়নি, এর জন্য দিতে পারছিলাম না। আপনি আমাকে কল করতে চাচ্ছিলেন? ও মাই গড, আই এম সো হ্যাপি, আই এম সো লাকি। এভাবে বলার কিছুই নেই। আচ্ছা শুনুন না, খুব অনেক কথা মনের মধ্যে জমা, যদিও সেটা কয়েক ঘন্টার ব্যবধান, বাট এই কয়েক ঘন্টা আমার কাছে মনে হচ্ছে যে কয়েক হাজার বছর। বলেন না। অ্যাকচুয়ালি আমার পুলিশি জীবনে, লাইক আমি এই জবটাতে যতদিন যাবত ঢুকেছি বা আমার পড়াশোনা সবকিছু মিলিয়ে আপনার মতো মেয়ে আমি কখনোই দেখিনি। সব থেকে বড় কথা হচ্ছে, আমি একবারে বলে যাই, আপনার কাছ থেকে আনসার পেতে গেলে হয়তো বা আমি আরো বেশি নার্ভাস হয়ে যাব। আপনি একটু চুপচাপ শুনবেন, আমি জাস্ট এক নিঃশ্বাসে আপনাকে বলতে চাই, তাহলে হয়তো বা আমি বলতে পারবো না। বলবো? দেখুন, আমার লাইফে প্রেম আসেনি এরকম না, বাট আমি মন থেকে কাউকে আসলে এখন পর্যন্ত ভালোবাসতে পারিনি। ভালোবাসাটার যে অনুভূতিটা, এটা আপনাকে দেখার পর থেকে আমার কেমন যেন উপলব্ধি হচ্ছে যে লাইক আমি হয়তো বা কারোর প্রেমে পড়েছি, আমার হৃদয় বলে কিছু আছে। লাইক একদম সরাসরি বলতে গেলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাকেও আমার অনেক ভালো লেগেছে। আমি কিন্তু মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আমি যদি কখনো একটা প্রেম করি তাহলে কিন্তু একজন পুলিশ অফিসারের সাথে প্রেম করব। স্যার এক মিনিট। দেখুন, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আপনি যে জবটা করেন সেটাও কিন্তু একদম আমার মনের মতো। আমি মনে মনে যেটা ভেবে রেখেছিলাম যে আমি যদি কখনো বিয়ে করি বা প্রেম করি তাহলে কিন্তু একজন পুলিশ অফিসারের সাথেই করব। সেদিক থেকেও মিলে গেছে, সেহেতু আপনার সাথে রিলেশনে যেতে বা আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ বলে ফেললাম। আই লাভ ইউ টু। ওকে, আমার জুনিয়র আসছে, একটু ওর সাথে কথা বলে তারপর ফোন করি। শিওর, নো প্রবলেম। প্লিজ। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার থানা থেকে আপনাকে অনেকবার কল করছে কিন্তু কলে পাচ্ছে না। কে ফোন করেছিল? ওসি স্যার। আচ্ছা, ওই স্যারের সাথে আমি কথা বলে নেবো, সমস্যা নেই। যাও। স্যার আপনাকে অনেক খুশি খুশি লাগছে, কোনো গুড নিউজ? নতুন প্রেমে পড়েছি, অসাধারণ একটা মেয়ে, যেমন তার চোখ, তেমন নাক, তেমন ঠোঁট, এক কথায় বলতে পারো উন্মাদ হয়ে গেলাম। স্যার কিছু মনে না করলে একটা কথা বলি। শিওর, বলতে পারো। স্যার আপনি না নীলাকে পছন্দ করেন? হোয়াট? দেখো রবিন, তোমাদেরকে ভালোবাসি, আদর করি, তার মানে এই নয় যে তোমরা আমার ব্যক্তি জীবনে এসে ইন করে ফেলবে।
আমার জুনিয়র হিসেবে আমার যতটুকু দায়িত্ব, যতটুকু ভালো দেখার, ভালো চোখে দেখার, অতটুকু আমি দেখেছি, এর বাইরে কিছু না। এতদিন যা দেখেছো ওইগুলো সব ভুলে যাও, ওকে? আমি প্রেমে পড়েছি অন্য একজনের। ওকে, আর কিছু বলবে? স্যার আরেকটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন। বলো। স্যার আমরা যেটা করছি এটা কি ঠিক করছি? আপনার এই বাসাটাকে আমরা থানা বানায় ফেলছি। রবিন, আমি বেশি কথা পছন্দ করি না। তোমার কাছ থেকে তো আমার ঠিক বেঠিকের হিসেব জানার কোনো দরকার নাই। তোমার কাছ থেকে আমি শিখবো? হ্যাঁ, তোমাদের এই যে কনস্টেবল যারা আছো না, তোমরা একটু বেশি পাকা। যে লেভেলে আছো সেখানে থাকো, তোমার ডিউটি, তুমি ডিউটিটা করো, মাইন্ড করো না। একটা কথা বলি, মন দিয়ে শোনো। লাইফে শাইন করতে চাও তো টাকা ইনকাম করো ভাই। ওই থানায় সারাদিন ডিউটি করবা, ওই ব্যানের পিছনে পিছনে ঘুরবা, এতে ভালো লাগবে? আর এখন যে বাড়িতে এত টাকা পাঠাচ্ছ, একটা বাড়ি করছো, এমনিতেই সরকারি চাকরি করে শুধু এগুলো করা যায় না। যা বলি এটা শোনো। নীলা কোথায়? স্যার নীলা তো থানায়, আর ওই থানায় মামলার কাগজপত্র জমা দিয়ে বাসায় চলে গেছে। ঠিক আছে, তুমি বাসায় চলে যাও। স্যার তো পাক না। স্যার আবার কি? শামীম ভাই আসছে। ও আচ্ছা, শামীমকে একটু যে বারান্দায় বসতে বলো, আমি আসতেছি। জি স্যার। ভাই স্যার আসতেছে, আপনি একটু অপেক্ষা করুন। জি আসি আসি। সরিষার তেলওয়ালা, কাঠপট্টির কাঠওয়ালা, বলতে কি হবে রে আজকে যে ঝাড়িটা লইছিলাম। শামীম, স্যার আসসালাম, কি অবস্থা? স্যার ওই যে অবস্থা মোটামুটি আছে স্যার। এখানে যে স্যার এই যে ওই যে কনস্ট্রাকশনের কাজে কন্ট্রাক্টর থেকে। তুমি এত কিছু আমারে বলো না, তুমি বলো কার কাছ থেকে কত পাইছো সেগুলো হিসাব বলো। স্যার ওই মোট আজকে উঠাইতে পারছি 17,000 টাকা। 17,000 টাকা? মানে 3 লাখ টাকা উঠার কথা, তুমি বলতেছো 17,000 টাকা। আচ্ছা, ওদেরকে বলো না আমার কথা? স্যার বলছি 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 যে ব্যবসা নাই, ব্যবসায় লস, তেল বেচতে পারি না, আবার কন্ট্রাক্টর পেতেছে, মালিকের টাকা দিতেছে না, বিভিন্ন রকমের বয়ান দিয়ে আমার স্যার লক করে চিতেছেন স্যার। শামীম। জি স্যার। ঘাপলাটা কি তোমার মধ্যে না ওর মধ্যে? স্যার এটা আপনি কোনো কথা বললেন? আমি আপনার সাথে ভেজাল করব? আমি 2 নম্বর ছেলে স্যার। হ্যাঁ, এটা কি করে ভাবলেন? আপনি কি কম টাকা ধরেছি? এখান থেকে ওইখান থেকে মোটামুটি ভালো দিছি স্যার। দেয়নি স্যার আপনি কোন? এটা কি জানো শামীম? স্যার জানি স্যার। জান, এটা দিয়ে যদি আমি তোমার খুলিটা এখন উড়ায় দিই, তোমার কেমন লাগবে? না স্যার, আমি জানি আপনি আমার ভালোবাসেন, আপনি উড়াইতে পারবেন স্যার। না শামীম, তুমি আমার ভালো রূপটা জানো, কিন্তু তুমি আমার খারাপটা জানো না। আমি এই পর্যন্ত কতগুলো এনকাউন্টার করছি, সেটা তুমি শুনলে এই জায়গায় হিসু করে দেবে। না স্যার, ঠিক আছে স্যার, আমি ব্যাপারটা বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। কত? স্যার 2,85,000 টাকা স্যার পাইছি। আর ওই তেলের দোকানদার আর ওই যে কন্ট্রাক্টর, এই দুজনে পেছ লাগাইছে স্যার। আমি তো অত কিছু বুঝি না। এখন তুমি ব্যাংক খোলা পাবা না। আগামীকাল সকাল 10টার মধ্যে আমার অ্যাকাউন্টে বাকি টাকা দেখতে চাই। জি স্যার। স্যার পৌঁছে যাবে সময় মতো, আপনি মেসেজ পেয়ে যাবেন স্যার। খামা খেয়ে দেখুন, পুরুত করে বাইরে গেলে তো পুরুত করে যাবো স্যার। যাও যাও। স্যার আমি কিভাবে বোঝাবো স্যার আপনাকে? এই 3জন পথের কাটা যদি আপনি না সরান তাহলে আপনার জন্য অনেক বড় ক্ষতি হইব স্যার। যেভাবে পারেন ওই 3জনকে এনকাউন্টার করেন, নইলে আপনার অবস্থা একদম কেরাসিন হয়ে যাবে স্যার। শামীম, আমি তোমারে বুঝাইতে পারতেছি না, এনকাউন্টার হাতের মোয়া না, তুমি তো আইনের লোক না। আমার সবকিছু ম্যানেজ করতে হয়, আমার চাকরিটাও ঠিক রাখতে হবে। সো তুমি যেটা বলতেছো সেটা ঠিক না। এনকাউন্টারটা আমি কোন হিসেবে করবো আমাকে বলো। এই 3জন লোক তুমি আমাকে বললা, তাদের ছাড়া তাদের যদি না মানি আমাদের সমস্যা হবে, ঠিক আছে, বাট তাদেরকে আমি কোন ইস্যুতে এনকাউন্টারটা দেখাবো আমাকে বলো। স্যার 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 ইস্যুগুলো আমি আপনাকে বলে দিতেছি। হ্যাঁ বলো। আমি কোন ইস্যুতে এনকাউন্টার করব? স্যার একজন যে মাদক সম্রাট, ওই হিসাবে আপনি এনকাউন্টার করবেন। ও কি মাদক খাইছে? আর স্যার ও ডিলার, সবচেয়ে বড় ডিলার, সব ধরনের মাদক ওর কাছে আছে। এই ধরনের ডিলার দিয়ে আপনি এনকাউন্টার করে স্যার। ওকে, সলিউশন পাইলাম, ইয়াবা সম্রাট একজন। বলো। আরেকজন হচ্ছে আপনি
অস্ত্র পাচারকারী। অস্ত্র পাচারকারী। ভাই তুমি তো বললে হবে না, আমার তো একটা প্রমাণ লাগবে। প্রমাণ দিতে পারবা তুমি আমাকে? স্যার আপনার কাছে কি পুরানো ভাঙ্গাচুরা ছুরি টুরি কিছু নাই? এগুলা নাই? ভাঙ্গাচুরা মাথা বুতা? ভাই আমার কাছে নাই, তোমার কাছে থাকলে আমাকে দিয়ে হেল্প করো, এইখান থেকে মুক্তি দাও আমাকে। স্যার আমার কাছে কিছু দুটা ছুরি টুরি আছে, চাপাটি আছে একটা, তাও অর্ধেক ভাঙ্গা। স্যার আপাতত ওটি দিয়ে চালাই দেন স্যার। ওটার নামটা আপনি লেখেন, ওটার এনকাউন্টার করে দেন স্যার, করে দেন। ওকে, আমি 2 নাম্বার ওকে হলাম, এবার 3 নাম্বার বলো। পাইছি স্যার, নারী পাচারকারী। ও ইন্ডিয়ার বর্ডার দিয়া, মানে বাংলাদেশ বর্ডার ইন্ডিয়ার বর্ডার দিয়া তারের বেড়া দাও। মনে করেন 10 থেকে শুরু করে 12 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর মাইয়াগুলো পাচার করে। এইটা দিয়া খেয়াল স্যার। কি কইতেছো শামিম? তুমি আমার চাকরিটা খায়ও না, আমার চাকরিটা খায়ও না ভাই। একজন মানুষ তুমি হুট করে নারী পাচারকারী কেমনে ঢুকাইবা? এটা আমি প্রমাণ করব কেমনে? কোর্টে তো আমার এটা প্রমাণ করতে হবে না? স্যার পাইছি, আমাদের গ্রামের মধ্যে 3টা মাইয়া উদা হয়েছে। ধরেন যে ওই 3টা মাইয়ার ফ্যামিলির সদস্যদের সবগুলোর নাম নিয়ে আইসা ওর নামটা বসাই দিব, যে ওই এই কাজটা করছে, হ্যাঁ সাক্ষী দিব। স্যার ওইটার ব্যবস্থা আমি করবো স্যার, আমি করবো স্যার। আপনি খালি ওই কাজটা করে রাখলাম স্যার, করে রাখলাম, নাহলে স্যার আপনার বিপদ স্যার, আমার কিছু না। ওকে ঠিক আছে, নারী পাচারকারী স্বামী। স্যার একটা কথা মাথায় রেখো, আমি তোমার কথা মতো এনকাউন্টার করে দিতেছি, কোনো সমস্যা নেই। তো আমার চাকরিটা যদি স্বামী চলে যায়, আমি যদি কোনো ঝামেলায় পড়ি, তোমার আমি এনকাউন্টার করতে 1 সেকেন্ড সময় নেব না। আমি বিপদ করো মানে তুমি বিপদ করো। আমি আপনার ব্যাপারটা বুঝতেছি স্যার। মানে আমিও তো ফাড়া বাসা সিপার মধ্যে পড়েছি। আমি চাই স্যার আপনি যাতে ওই পথে কাটার মধ্যে না পড়েন, সেই জন্য আমি এই প্ল্যানটা করছি স্যার। আমার আর টাকা পয়সার দরকার নয়, আমি এই ধরনের টাকা পয়সা ইনকাম করতে চাই না। আপনি বিপদের থেকে আমার বাঁচান, আপনিও বাঁচান, আমারও বাঁচান। তুমি রিল্যাক্স হও। এই টাইগার নাজমুল যেহেতু একটা পদক্ষেপ নিচ্ছে, তুমি বিশ্বাস রাখো, তোমার ইনকাম থাকবে, তুমি আমার সাথে থাকবা, আমিও থাকবো, আমাদের ইনকাম থাকবে, চলমান থাকবে, আমরা সবকিছু করবো। আমার রিল্যাক্স ভাবতো, আমার সবকিছু হবে, সবকিছু হবে। প্লিজ স্যার, আমি করে দেন। স্বামী যাওয়ার আগে তোমার কিছু কাজ আছে। কাজটা হচ্ছে এই 3 জন কে কোথায় যাচ্ছে, কি করতেছে, সব ইনফরমেশনটা তুমি আমাকে দিবা, লোকেশন সহ। আমি এক এক করে এনকাউন্টার করবো। ওকে ঠিক আছে স্যার, আমি আপনার সব ভয়েস মেসেজে দিয়ে দিচ্ছি স্যার। কে কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন পজিশন আছে, ঘরে আছে না বাইরে আছে না আড্ডায় আছে, সবকিছু আমি দিয়ে দিতেছি। স্বামী তুমি আমাকে ওইভাবে না, তুমি যখন ওরা আড্ডা থেকে বের হয়ে নিরিবিলি কোনো রাস্তায় আসবে তখন ইনফরমেশন দিবা আমাকে, তখন আমি ওদেরকে এনকাউন্টার করতে পারবো। তুমি কোনো টেনশন নিও না, তুমি যাও, আমি এনকাউন্টার করে দিচ্ছি। ওর কথা বলছি, হট করে চলে আসলাম কোনো খবর না দিয়ে। আসলাম তোমার একটু খোঁজখবর নিতে। তোর তো টেনশন কেন হচ্ছে? আর বলো না, এত টেনশন, এত প্যারা, এগুলো ভালো লাগছে না। অনেক ঝামেলা পড়ে গেলাম আর কি। কি ঝামেলা আমাকে একটু বলো যদি। খুলে বলা যেতেই পারে, তুমি যেহেতু আমার লাইফ পার্টনার হবে, সবকিছু শোনার অধিকারও আছে। তোমাকে বললে একটু আমার নিজেকে হালকাও লাগবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এত ঝামেলা পড়ে গেছি, এলাকার এত ঝামেলা, কিছু লোককে এনকাউন্টার করতে হচ্ছে। এনকাউন্টার মানে কিছু বুঝলাম না। ওসব তুমি বুঝবে না। এনকাউন্টার মানে হচ্ছে যখন আমাদের বিজনেসের মধ্যে ক্ষতি হয়ে যায়, কিছু লোক ভাইরাসের মতো আমাদেরকে অ্যাটাক করে, তখন তাদেরকে কোনো না কোনো মামলা দিয়ে এনকাউন্টার করে চালিয়ে দিতে হয়, তাহলে তো চাকরি থাকবে না। আচ্ছা, আমার একটা জিনিস অনেক জানতে ইচ্ছা করে, তুমি যে জবটা করো, এই জবের টাকায় তো আসলে এত টাকা পয়সা, জায়গা জমি, এত বড় একটা বিল্ডিং তৈরি করছো, কিভাবে সম্ভব? জানে মা, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো সব বুদ্ধি দিয়ে, এগুলো না থাকলে তো আর হবে না। এসের বেতন কত বলো? এত বড় ফ্লাইট তৈরি করা, তারপর হচ্ছে অনেক ব্যাপার আছে। এখানে আমার বালু ব্যবসা চলে, অত্র এলাকার মধ্যে যত মাফিয়া দেখছো, সবার একটা পার্সেন্টেজ তোমার এই হাজবেন্ডের পকেটে ঢুকে। নীলা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। কি কথা রবিন সাহেব? আসলে আমরা দুজন দীর্ঘদিন যাবত একসাথে ডিউটি করছি, থানার নানান কাজে নানান জায়গায় একসাথে মুভ করছি। এত কিছুর মধ্যেও আমি তোমার প্রতি আসলে উইক হয়ে গেছি। সত্যি বলতে আমি এত ঘুরিয়ে গেছি, কথা বলতে পারি না। যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আই মিন লাভ উইথ ইউ। রবিন সাহেব, আপনি এসব কোন ধরনের কথা বলছেন? আমরা এখন ডিউটি অবস্থায় আছি, আর আমার মনে হয় এখন এইসব কথা না বলাই ভালো। কেন, তুমি তো নাজমুল সাহেবের সাথে ঠিকই ঘুরো, মিশতেছো, তাহলে আমার সাথে কথা বলতে প্রবলেম কি? রবিন সাহেব, আপনি খুব ভালো মতো জানেন যে নাজমুল সাহেবের সাথে কেন আমি এত ঘনিষ্ঠ হচ্ছি। তারপরেও কেন আপনি আমাকে এইসব প্রশ্ন করছেন বলেন তো? দাঁড়ান,
কোথায় যাচ্ছেন আপনি? বাইরে কেন? চলুন উপরে চলুন। চলুন। কি হয়েছে? তুমি যে এত খারাপ কাজ করো, তোমার পথে কেউ কাটা হয়ে দাঁড়ায় না বা হচ্ছে কখনো কেউ প্রবলেম করেনি, তখন তুমি কি করেছো? ঝামেলা তো করবে, ঝামেলা করবে না? দেখো, টাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাকে নিয়ে আমরা ঘুরবো, এই করবো, সেই করবো, সেটার জন্য অনেক টাকা দরকার। তার জন্য আমার যা করা দরকার সেটাই করছি। আচ্ছা, আমার না আরেকটা কথা অনেক জানতে ইচ্ছা করে। তোমার সাথে আমি রিলেশনে আসার পর থেকে আমি তোমাকে কখনো দেখিনি থানায় যেতে। তুমি তোমার এই বাড়িটাকেই পার্সোনাল থানা বানিয়ে রেখেছো। তোমার যত স্টাফ আছে সব তুমি এখানে নিয়ে এসো কেন? এটা কিভাবে সম্ভব? এটার পিছনে কারণ আছে। এই যে এত এত টাকা ইনকাম করছি, সেটা তো শুধু আমি একা খাচ্ছি না, এটা আমার উপর মহলও জানে, তো তাদের ইশারায় তো করছে। আচ্ছা শোনো, আমি যে আজকে তোমার বাড়িতে আসছি এটা কিন্তু এমনি এমনি না, তোমাকে আজকে আমি একটা সারপ্রাইজ দিতে আসছি। ঠিক আছে, চোখটা বন্ধ করো। সো কিউট, এই জন্যই তোমাকে এত ভালো লাগে। ওকে, খোলো এবার। হোয়াট ইজ দিস? পরিমা, তুমি কি করছো? এটা ফান করছো? ফান মানে? ফান কেন করতে যাব? আচ্ছা কি ভেবেছো তুমি এই যে এত অপকর্ম করে বেড়াচ্ছ, মানুষের টাকা মেরে খাচ্ছ, তাদের টাকা দিয়ে তুমি বাড়ি গাড়ি করছো, জায়গা জমি কিনছো, এমনি এমনি তুমি পার পেয়ে যাবে? তুমি হয়তো ভুলে গেছো জমের উপরেও কিন্তু জম আছে। হোয়াট? তুমি কি? আমি এসআই তনিমা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি আমাকে কোন হিসেবে অ্যারেস্ট করবে? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার কি ক্ষতি করেছো আবার জিজ্ঞেস করছো? তুমি শুধু আমার ক্ষতি করনি, পুরো দেশের ক্ষতি করছো। আর আবার কি ক্ষতি করেছো শোনো তাহলে। বাবা, তুমি আমাকে জরুরি ডাকলে কেন? কি হয়েছে? আরে ডাকছি কেন শোন, আমি আজকে ব্যাংকের থেকে টাকা উঠিয়ে বাসায় আসছি। আরে বাসায় এসে দেখি আমার রুমের ভিতরে একটা লোক বসে আছে। আমি লোকটাকে চিনি না, জানি না, লোকটাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার বাসার ভিতরে কেন ঢুকেছেন? আর সে আমাকে বলে কিনা যে 1 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। তার সাথে দেখলাম একটা পিস্তল। আরে সেই ভেবে আমি থানায় ফোন করলাম ওই অফিসার নাজমুল সাহেবের কাছে। নাজমুল সাহেব আসলেন, আসার পরে ওই দুষ্ট ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেল। তুই জানিস মা, ওই নাজমুল সাহেব এসে আমার ব্যাগের থেকে নিজ হাতে টাকাগুলো নিয়ে গেল। আমি বলছি কি, তোর এই চাকরি আর করতে হবে না, আমি এই সমস্ত বাড়িঘর বিক্রি করে আমি এখান থেকে চলে যাবো, আমার আর ভালো লাগে না। বাবা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি একজন পুলিশের জন্য তো পুরো পুলিশ ডিপার্টমেন্টকে খারাপ বলতে পারো না, তাই না? আর তোমার কথা শুনে যা মনে হলো আমার ও হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাসটাকে যদি আমরা না মারি তাহলে কি হবে? পুরো পুলিশ ডিপার্টমেন্টে ছড়িয়ে যাবে, তখন সবাই ওর মতো হয়ে যাবে। এর জন্যই ভাইরাসটাকে মারতে হবে। তো ভাইরাস মারার জন্য তো আগে অ্যান্টিবায়োটিক তৈরি করতে হবে আমাকে, তারপরে না আমি তার সাথে লড়তে পারবো। তুমি কোনো চিন্তাই করো না এসব নিয়ে। আমি এসআই তনিমা তোমাকে কথা দিচ্ছি, আমি ওই নাজমুলকে ধরবো এবং তাকে উপযুক্ত শাস্তি দেব। তুমি শুধুমাত্র আমাকে কিছু সময় দাও, বাকিটা তুমি নিজের চোখে দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে। এসআই তনিমা, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমিও এসআই নাজমুল। আইনের প্রত্যেকটা অক্ষর আমার জানা, কোথায় দাড়ি দিতে হবে, কোথায় কমা দিতে হবে, সবকিছু জানি। তুমি আমাকে কোন হিসাবে কোর্টে দাঁড় করাবে? আমি হাইকোর্টে রেড করব এবং এটা বলবো যে তুমি আমাকে ফাঁসাচ্ছ, কোনো প্রমাণ নেই। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এবার তোমরা কোথায় পালাবেন? কে বাঁচাবে আপনাকে? মানুষের টাকা মেরে খেয়েছেন, গরিবের হক মেরে খেয়েছেন, এত বড় দালাল কোথা বানিয়েছেন। এই সমস্ত কিছুর অপকর্মের হিসাব আমার কাছে আছে। আমি সব কিছু থানায় জমা দিয়ে আমি চেষ্টা করব আপনার জন্য একটা কঠিন শাস্তি হয়। যাই হোক, টাইগার নাজমুল, আপনাকে একটা ভবিষ্যৎবাণী শোনাই। আপনি জানেন কালকে পত্রিকায় কি হেডলাইন আসবে? পুলিশ গ্রেপ্তার। মুভ মুভ।